এটা প্রণব কন্যা সংঘ। প্রণব কন্যা সংঘ মানে ভারত সেবাশ্রমের মহিলা সমিতি দ্বারা পরিচালিত, তাই তো? আচ্ছা, তো এখানে বৃদ্ধাবাস রয়েছে, আপনি বৃদ্ধাদের রাখেন। তো কতজন বৃদ্ধা আছে আর আপনি কত টাকা নেন তাদের থেকে? 12 জন বৃদ্ধা আছেন, তার মধ্যে অধিকাংশই খুবই অবহেলিত, নিপীড়িত বলতে পারে। আচ্ছা, 2-3 জনের মতো মানে কিছু অর্থ দিয়ে থাকেন, আর যাদের রেখেছি তাদের সেবা বলতে পারে। আচ্ছা, মানে বাকি যে 9-10 জন, ওনারা কি 10 জন ওনারা বিনামূল্যেই থাকেন? বিনামূল্যেই থাকেন। আপনাদের বর্তমানে কটা সিট রয়েছে, কজনকে নিতে পারবেন? আমরা 15 জনের মতো নিতে পারি। 15 জন নিতে পারবেন। আচ্ছা, আর আপনার আশ্রমের পাশেই তো গঙ্গা, খুব সুন্দর পরিবেশ। এখানে ছাত্রীনিবাসও আছে শুনলাম। ছাত্রীনিবাস আছে। তো ছাত্রীনিবাসে যারা আছে তারা কত টাকা দিয়ে থাকে এখানে? না, তারা টাকা দিয়ে থাকে না, বেশিরভাগ ছাত্রীদের কাছ থেকে কিছু নেওয়া হয় না। হয়তো 2-4 জন ছাত্রীর কাছ থেকে 200-500 করে টাকা নেওয়া হয়। আচ্ছা, বৃদ্ধাশ্রম ভারত সেবাশ্রমে গঙ্গার ধারে হুগলির জোড়াঘাটে, এখানে আপনাদের জন্য 9টা ঘর খালি রয়েছে, যেখানে বর্তমানে রয়েছেন 12 জন, যার মধ্যে 10 জনই রয়েছেন ফ্রিতে। কিন্তু এখানে আপনাকে থাকতে গেলে কত টাকা দিতে হবে? ভারত সেবাশ্রমের মহিলা সংগঠন দ্বারা পরিচালিত প্রণব কন্যা সংঘের এই বৃদ্ধাশ্রমে অনেকেই বর্তমানে বিনামূল্যে রয়েছেন। কতদিন আছেন? বছর 25 হলো। 25 বছর আমার হাজব্যান্ড মারা গেছেন, তারপর থেকে। আচ্ছা, বাড়ির কেউ খোঁজ খবর রাখে না। কেমন আছেন এখানে? খুবই ভালো আছি। এখানে যে আপনি আছেন, কোনো রকম টাকা পয়সা কি দেন? না, আমার আসলে ক্ষমতাও নেই। আচ্ছা, আপনি পুরোপুরি বিনামূল্যে মানে ফ্রি অফ কস্টে আছেন? নিজে যতটুকু ক্ষমতা কাজ করি, না করলেও কিছু না, একটু হালকা কুটনো কুটে দিলাম, একটু ঠাকুরের কাজ করলাম। আচ্ছা, মানে আপনার ইচ্ছে মতো? ইচ্ছে মতো, এরা কোনো চাপ দেয় না। কতদিন আছেন এখানে? আমি 11 মাস এসেছি। 11 মাস, প্রায় 1 বছর। কেমন আছেন? খুব ভালো। এখানে যে আপনি আছেন, মাসে মাসে কিছু কি দেন? না, ক্ষমতা নেই। কতদিন আছেন এখানে? 5 বছর। এই তো গঙ্গা। হ্যাঁ। বাহ, হাওয়া দিচ্ছে কি সুন্দর। ওইখানে মাদার ডেয়ারি, কালী মন্দির। আচ্ছা, আর গঙ্গার ওপারে গেলেই নৈহাটি বড় মায়ের মন্দির, গরিফা। হ্যাঁ, কাঁঠালপাড়া রয়েছে, সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। সেটা রেল স্টেশনের ওপারে। রেল স্টেশনের ওপারে। বাহ, খুব ভালো জায়গাটা। বিছানায় বসে বসে গঙ্গা দেখতে পাবে। হ্যাঁ, বিছানায় বসে গঙ্গা দেখতে পাবে, সত্যিই তাই। সব ঘরের সাথেই, সব ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম আর এরকম ছোট ছোট ব্যালকনি। বেশ সুন্দর ঘরগুলো, যে কোনো কারোর পছন্দ হবে, যে কোনো কারোর। আপনাদের এখন এটা 3 তলা, তাই তো? 3 তলা। 3 তলা। আর কত তলা হবার প্ল্যানিং রয়েছে? আরও 2 তলা হবার। আরও 2 তলা, মানে 5 তলা হবে। আর পুরোটাই বৃদ্ধাবাস হবে? একদম আপনাদের এই জায়গাটা যেমন গঙ্গার ধারে তেমন মেন রাস্তার ধারে। এটা স্ট্যান্ড রোড তো? এখান থেকে চন্দননগরও কাছে, চুঁচুড়ো ফেরিঘাট কাছে, ইমামবাড়া কাছে, সবই কাছাকাছি। সব 2-1 কিলোমিটারের। ব্যান্ডেল চার্চ আছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন নিচে যাই। এটা প্রণবানন্দ আবাসিক ছাত্রীনিবাস, যার পাশেই রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির, অর্থাৎ শ্রী শ্রী গুরু মন্দির। এটা এখানকার মাতাজিদের আবাস, যার পাশেই রয়েছে অফিস, আর এখানে রয়েছে হাত মুখ ধোবার জন্য জলের ব্যবস্থা। বড় হয়ে কি হবার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আমি ডাক্তার হব। বড় হয়ে ডক্টর হব। পুলিশ। পুলিশ? আমারও পুলিশ। ডান্সার। ডান্সার? বাহ, খুব ভালো, অন্যরকম। বৃদ্ধাশ্রম যদি এই গঙ্গা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত হয়, আর যদি সেখানকার সাথে ভারত সেবাশ্রমের নাম জড়িয়ে থাকে, তাহলে কি আর আলাদা করে বলার দরকার আছে যে এখানকার পরিবেশ কেমন হবে? এখানে আপনাদের জন্য রয়েছে 9টা খালি ঘর, যেখানে বর্তমানে 12 জন রয়েছেন, যার মধ্যে 10 জনই রয়েছেন বিনা পয়সায়। এখানে থাকতে গেলে কত টাকা লাগবে, এখানকার ফোন নাম্বার কত, এখানকার ঠিকানা কি আছে, এই সমস্ত কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। কাজেই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করছি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়।
হুগলি স্টেশনে নেমে টোটোতে চলে আসুন জোড়াঘাটে। বাঁদিকে তাকান, দেখবেন গঙ্গা বয়ে যাচ্ছে, যার পাড়ে রয়েছে বন্দে মাতরম ভবন, যার উল্টো দিকের গলি অর্থাৎ এই নির্মল সুইটসের পাশ দিয়ে সোজা 1 মিনিট হাঁটলেই পৌঁছানো যাবে ভারত সেবাশ্রমের মহিলা সদস্যা দ্বারা পরিচালিত প্রণব কন্যা সংঘে, যেখানকার বৃদ্ধাশ্রমই আমার আজকের গন্তব্য। সামনের ওই গেরুয়া রঙের বিল্ডিংটাই হলো প্রণব কন্যা সংঘ। আপনি জোড়াঘাটে নেমে স্থানীয় যাকে খুশি জিজ্ঞেস করলে যে কেউই আপনাকে এখানকার ঠিকানা বলে দেবে। এছাড়াও ঠিকানা ও পথ নির্দেশ ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, দেখে নিতে পারেন। এদিকটায় রয়েছে প্রতাপপুর পোস্ট অফিস, যেটাকেও আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আর তা না হলে এই জোড়াঘাটে নেমে কনজিউমার অ্যাফেয়ার্সের এই নীল সাদা বিল্ডিংয়ের পাশ দিয়ে সোজা 1 মিনিট হাঁটলেও পৌঁছানো যাবে প্রণব কন্যা সংঘ পরিচালিত এই প্রণবানন্দ মাতৃনিবাসের সামনে, যেদিকে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। আসুন মাতৃনিবাসের ভিতরে যাওয়া যাক। আমি প্রবেশ করব পুরানো মূল প্রবেশদ্বার দিয়েই, যেদিকেও 2 চাকা পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। প্রবেশপথের ডান দিকের এই ঘরটাকে সিকিউরিটি রুম বলা যেতে পারে, যদিও সেই অর্থে কোনো সিকিউরিটি গার্ড কিন্তু এখানে নেই। যাই হোক, চলুন ভিতরে যাই। শুরুতেই দর্শন করব স্বামী প্রণবানন্দ মহারাজের। এটাই স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির, অর্থাৎ শ্রী শ্রী গুরু মন্দির, যেখানে গুরুস্থানীয় স্বামী প্রণবানন্দ মহারাজই হলেন এই প্রণব কন্যা সংঘের আদর্শ চালক শক্তি ও পথপ্রদর্শক। যেখানে স্বামী প্রণবানন্দ ভাবধারার প্রণব কন্যা সংঘ হল একটি সামাজিক, সাংস্কৃতিক ও জনহিতকর নারী সংগঠন, যা মানবতার সেবায় নিয়োজিত কর্মীদের দ্বারা গঠিত। যে সংঘ মূলত দুস্থ মেয়েদের শিক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে, যে সংঘ মেয়েদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ তৈরি করে, যে সংঘ মেয়েদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাহায্য করে তাদের স্বাবলম্বী করে, যে সংঘ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়েদের অংশগ্রহণে উৎসাহিত করে, যে সংঘ সুন্দরবন ও হাওড়া হুগলির প্রত্যন্ত গ্রামগুলিতে মেয়েদের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, কাজ করে চলেছে হুগলির চুঁচুড়ার এই জোড়াঘাটেও, যে কর্মকাণ্ডের ডিটেলস আজ আমি আপনাদের এই ভিডিওতেই দেব। এটা প্রণবানন্দ আবাসিক ছাত্রীনিবাস, যার পাশেই রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির, অর্থাৎ শ্রী শ্রী গুরু মন্দির। এটা এখানকার মাতাজিদের আবাস, যার পাশেই অফিস। আর এখানে রয়েছে হাত মুখ ধোবার জন্য জলের ব্যবস্থা। আর এই নিরিবিলি পরিবেশে আবাসিক ছাত্রীনিবাসের পাশাপাশি রয়েছে একটি বৃদ্ধাবাসও, যেটা এই সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠলেই আপনি দেখতে পাবেন। গুরু মন্দিরের পাশের গলি দিয়ে এখন চলুন যাওয়া যাক নতুন বিল্ডিংয়ে। দেখে নেব নবনির্মিত পরিচ্ছন্ন বৃদ্ধাবাস, যা গঙ্গা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত।
মাতাজি এইটা কি আছে আপনাদের? এইটা এটা একটা কমিউনিটি হল। এটা কমিউনিটি হল। আচ্ছা, কি হয় এখানে? এখানে বাসন্তী পুজোর সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান যা কিছু সব এখানেই হয়। তাছাড়াও কাছাকাছি কেউ যদি কোনো নাচের স্কুল বা এসব ওরা যদি নিতে পারে। আচ্ছা, কারো কোনো আলোচনা হলো বা কেউ কোনো প্রোগ্রাম করতে চাইলো, কোনো ধর্মসভা বা মঙ্গলানুষ্ঠান কিছু যদি হয় এটা নিতে পারে ভাড়ায়, তাই তো? ভাড়া বলতে ভাড়া সেরকম না, এই পাশে লাইট এসবের জন্য জায়গা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, স্টেজের পিছনের দিক, মানে কেউ লাইট ফাইট দিক বা অন্য কিছু করুক বা কোনো নাটক বা অন্য কোনো অনুষ্ঠান হোক এইখান থেকে অপারেট করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে সব রকম নিচে ওপরে। আচ্ছা, আর এই দিকটা আপনাদের এই দিকের বারান্দায় যাওয়ার বোধ হয় ওটা ওই পাশে ঘরের। আচ্ছা, ওই দিকের ঘর আছে, দরজা বের করে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওদিকের একবার ঘরগুলো দেখে চলো। কেননা একটা মাত্র গেট থাকবে। আচ্ছা, কখনো কোনো রকমের কখনো বাই চান্সের কথা, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য পেছন থেকে আর একটা দরজা। আপনাদের এখন কি এখানে কোনো বৃদ্ধা রয়েছেন? হ্যাঁ, বৃদ্ধারা তো আছেন। বৃদ্ধারা আছে, হ্যাঁ, চল। তা 12 জন মতন তো আছে। আচ্ছা, পাঁচটা গ্যালারি। বাহ, আপনাদের গ্যালারি সিস্টেম, বাহ, খুব সুন্দর। কিন্তু চেয়ার টেয়ার ও সমস্ত এখনো হয়নি। বুঝতে পেরেছি, এটা তৈরি হচ্ছে। এইরকম মোটামুটি করে রাখা আছে, এখনো অনেক বাকি। একটা ঘর তৈরি করতে গেলে যেটা যেটা প্রয়োজন সবই বাকি আছে। আচ্ছা, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মানে কেউ যদি কোনো প্রোগ্রাম দেখে না, সেই থিয়েটার দেখার মতো একটা ফিলিংস হবে। ছোটখাটো, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এই পাশে ও পাশে দুপাশে জায়গা রাখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে লাইট, এখানে দুটো জায়গা আছে, ওইখানে একটা স্টেজের সামনে একটা জায়গা আছে, পরিষ্কার। এখান থেকে অনুষ্ঠান দেখা যাবে, খুব ভালোভাবে আপনাদের অনুষ্ঠান এনজয় করা যাবে। ওই চেয়ারগুলো একজন দিয়েছেন। বা আমি তো সামনে থেকে ছবি তুলে চলে যাচ্ছিলাম, এইটা দেখে খুব ভালো লাগলো। চেয়ারগুলো এই একজন জজ সাহেব দিয়েছেন। আচ্ছা, একজন জজ সাহেব দান করেছেন। এই বাসন্তী পুজোর সময়ই। আচ্ছা, ওগুলো নতুন চেয়ার, বাসন্তী পুজোর সময় এগুলো পাতা হয়েছিল। 200টা চেয়ার আছে। আচ্ছা, হ্যাঁ, কালকে আর একটা কাজ করবে, আরেকজন এসছেন। আচ্ছা, তা ওনার বাবার কাজ এখানে করেছিলেন। আচ্ছা। ও বাবা, এখান থেকে তো ঢিল ছুড়লে গঙ্গায় পড়বে। এই তো গঙ্গা। হ্যাঁ, বাহ, হাওয়া দিচ্ছে, কি সুন্দর। শিব মন্দির এটা, তাই তো? আর এটাই তো জোড়াঘাট, এর পাশেই জোড়াঘাট। এই পাশে জোড়াঘাট, এই পাশে জোড়াঘাট, এই পাশে জোড়াঘাট, এদিকটা প্রতাপপুর। ওই রাস্তাটা প্রতাপপুরের রাস্তা, আর এই রাস্তাটা জোড়াঘাটের রাস্তা। আচ্ছা, আপনাদের এটা শিব মন্দির, বাঁ দিকটা জোড়াঘাট, আর এই দিকটা প্রতাপপুরের রাস্তা। এটা প্রতাপপুরের রাস্তা। প্রতাপপুর মানে প্রতাপপুর পোস্ট অফিস। পোস্ট অফিস। আচ্ছা, ওই যে রাস্তাটা। আচ্ছা, ওইখানে মাদার ডেয়ারি, কালী মন্দির। আচ্ছা, আর গঙ্গার ওপারে গেলেই নৈহাটি বড় মায়ের মন্দির, গরিফা। হ্যাঁ, হ্যাঁ, কাঁঠালপাড়া রয়েছে, সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। সেটা রেল স্টেশনের ওপারে। রেল স্টেশনের ওপারে। বাহ, খুব ভালো জায়গাটা। এটা শিব মন্দির। চলো। এখানে এখন কেউ থাকেন না, তাই তো? না। আচ্ছা, কেউ থাকে না, মানে কেউ এলে থাকতে পারবে। এটা তো একদম গঙ্গার ধারের ঘর, একদম প্রথম ঘর এটা। হ্যাঁ। আচ্ছা, অ্যাটাচ টয়লেট রয়েছে। হ্যাঁ, টয়লেট, বারান্দা।
খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও এখন কেউ ব্যবহার করে না বলে, তাও ব্যবহার করলেও পরিষ্কার থাকবে। বাসন্তী পুজোর সময় লোক এসেছিল, তারা ছিল। এটা একটা ছোট্ট বারান্দা। আচ্ছা, জানলা খুললেই গঙ্গা। বিছানায় বসে বসে গঙ্গা দেখতে পাবে। হ্যাঁ, বিছানায় বসে গঙ্গা দেখতে পাবে, সত্যিই তাই। হ্যাঁ, এই তো বিছানায় বসেই গঙ্গা দেখতে পাবে, আর গঙ্গার হাওয়াও পাবে দিন রাত, খুব ভালো। মাতাজি, এই ঘরে কতজন করে থাকতে পারবে? ছোট ঘরে একজন, যেমন সামনের ঘরটা, আচ্ছা ওখানে দুজন থাকা একটু অসুবিধা হবে, যদি কেউ থাকতে চায় থাকতে পারে। আচ্ছা, কিন্তু পেছনের ঘরগুলো আরো বড়। আচ্ছা, এই সব ঘরের সাথেই, হ্যাঁ, সব ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম আর এরকম ছোট ছোট ব্যালকনি। বাহ, সব জানলাগুলো উল্টে করা। মাতাজি, কজন করে থাকবে এই ঘরে? দুজন তো অবশ্যই থাকতে পারবে। দুজনের জন্য তো বেশ বড়, মানে আপনাদের কি দুজনের বেশি জন রাখার চিন্তা ভাবনা আছে, না দুজনই? না, যদি এরপরে ঘর তো আর একটু বড়। তাই? আচ্ছা, এখানে 3 জন হয়ে যাবে। 3 জন তো অবশ্যই। এই যে বাবা, এটা অনেকটা বড়। প্রতিটা ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম আর ছোট ছোট সব একই সিস্টেম। মাতাজি, এই জায়গাটা ডাইনিং প্লেস বা? হ্যাঁ, আচ্ছা, কিচেন ডাইনিং স্পেস। আচ্ছা, এটা কিচেন এরিয়া। এখানে বসে আচ্ছা, খাওয়া। এই জায়গাটা ডাইনিং প্লেস। থাক থাক, হয়ে যাবে। মাতাজি, এটা নিচের গুরু মন্দিরের চূড়া? হ্যাঁ, মন্দিরের ওপর। আচ্ছা, এইটা গুরু মন্দিরের চূড়া। আচ্ছা, ওই দিকটায় গঙ্গা। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের আশ্রমের ছাদ। হ্যাঁ। মানে এখানে ওই মাতাজিরা থাকেন, আপনারা থাকেন, তাই তো? আর যেখানে দাঁড়িয়ে আছি এটা ছাত্রীনিবাস। হ্যাঁ, এটা ছাত্রী নিবাস, এর নিচেটা, আর রান্নাঘরও। হ্যাঁ, আচ্ছা, আর এই ফ্রন্টের যে দিকটা আছে, এখানেও আরেকজন আছেন বয়স্ক মা, দোতলায়। আচ্ছা, ওইটা সেই ছাদ, আর এটা তো ছাদের সিঁড়ির ওঠা। এইখানে বয়স্ক মা আছেন, তাই তো? এর নিচের ঘরে? ওই ঘরটা। আচ্ছা, ওই দিকের ঘরে। আর এটা তো এই সিঁড়ি উঠে এলো, যে সিঁড়ির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি তার সাথে বাথরুম। অপূর্ব জায়গাটা। আপনাদের এখন রোদ্দুর, বিকালবেলা গঙ্গার হাওয়া, এখানটা বসে থাকার পক্ষে একদম আদর্শ, দারুণ জায়গা।
লোকের এমনি মন ভালো হয়ে যাবে। বাহ, এই ঘরটা সব থেকে বড় বোধ হয়। এটাও বড়, এটাও বড়। হ্যাঁ, এটাও বড়। বারান্দা, ওই জামা কাপড় মেলা টেলার জন্য। বেশ সুন্দর ঘরগুলো, যে কোনো কারোর পছন্দ হবে, যে কোনো কারোর। বন্ধ করে দিন। 9টা ঘর আছে তাই তো? 9টা। তার মানে এই 9টা ঘরে 9 দুগুণে 18 জন মিনিমাম থাকতে পারবে। আপনাদের এখন এটা 3 তলা তাই তো? 3 তলা। 3 তলা। আর কত তলা হবার প্ল্যানিং রয়েছে? আরো 2 তলা হবার। আরো 2 তলা, মানে 5 তলা হবে। 5 তলা। আর পুরোটাই বৃদ্ধাবাস হবে? যেরকম ডিমান্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম বুঝবেন যেরকম। সেরকম। হ্যাঁ। বুঝতে পেরেছি। এই লিফট হলে এইখান দিয়েই হবে, এইখান দিয়েই এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জায়গা অনেকই আছে। এখন লিফটের জন্যই লোকেরা উঠতে পারে না। নিচের এই পোর্শনটায় এতটা জায়গা আছে, অবশ্যই লিফট হবে। গেটটাও হ্যাঁ। 3টে গেট এখানে, আচ্ছা, যখন যেমন প্রয়োজন। একদম আপনাদের এই জায়গাটা যেমন গঙ্গার ধারে তেমন মেন রাস্তার ধারে। এটা স্ট্যান্ড রোড তো? এখান থেকে চন্দননগরও কাছে, চুঁচুড়ো ফেরিঘাট কাছে, ইমামবাড়া কাছে, সবই কাছাকাছি। সব 2-1 কিলোমিটারের ব্যান্ডেল চার্চ আছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন নিচে যাই। অন্যতম প্রধান জিনিস টাকা পয়সা, ওটা না হলে ইচ্ছে থাকলেও উপায় থাকবে না। হ্যাঁ, এটা কি ছাত্রছাত্রীরা ইউজ করে? আচ্ছা আচ্ছা, এটা কমন টয়লেট সকলের জন্য। ওকে। এখানে কি হয়? এখানে বাসন্তী পুজোর সময় পুরো খাওয়া দাওয়া হয়। আচ্ছা। নিশ্চয়। আর এমনি ওখানটায় অনুষ্ঠান হয়, আর ওখানটায় পুজো হয়। হ্যাঁ। আর এমনি সময় অনুষ্ঠান কিছু না কিছু মাঝে প্রায় তো লেগে থাকে আশ্রমে। আচ্ছা। তাছাড়াও এমনি কাছাকাছি এই যেমন কারোর হয়তো জন্মদিন করলো, আচ্ছা। হয়তো কেমন বলেন কথা হয়েছে, আচ্ছা। কাজ করবে আচ্ছা। কালকে, এরকম কারো মুখে প্রসাদ দেবে। আচ্ছা, অনুষ্ঠান হল, অনুষ্ঠান, বুঝতে পেরেছি। কষ্টে কাজ করবে, কষ্টে খাবে। সেইখানটা আপনাদের রান্নাশালা। আচ্ছা, মানে এটা ওই অনুষ্ঠান উপলক্ষে যে রান্না সেটা হয়, আর এমনি নিত্যদিনের যে রান্না সেটা ওই দিকটায় হচ্ছে যেটা। প্রবেশদ্বারের ডান দিকে প্রতাপপুর পোস্ট অফিস, আর বাঁদিকে গেলেই গঙ্গায় যাওয়া যাবে। আর এই গুরু মন্দিরের পাশের রাস্তা ধরে সোজা এগোলেও জোড়াঘাটে অর্থাৎ গঙ্গায় যাওয়া যাবে। চলুন যাওয়া যাক। মাতৃনিবাসের সামনের এই গেট দিয়ে বেরিয়ে সোজা দুপা হাঁটলেই গঙ্গার ঘাট।
যেখানে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বন্দে মাতরম ভবন দেখে নেব আর দেখাবো আপনাদেরও। কাজেই সঙ্গে থাকুন, আর একটু পরেই ফিরে আসছি বৃদ্ধাশ্রমে। এটাই হুগলির জোড়াঘাটের বিখ্যাত বন্দে মাতরম ভবন, আর এই ভবনে বসেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন বিখ্যাত বন্দে মাতরম গানটির, যে গান কবিগুরুর জনগণমনর সাথে সমমর্যাদায় জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করেছিল। 1876 সালে রচিত যে গান পরে আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল, আর এই বছরেই 20 মার্চ এই হুগলিতেই সাহিত্য সম্রাট যোগ দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে। এদিকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে চুঁচুড়া ফেরিঘাট, যার উল্টো দিকেই নৈহাটি ফেরিঘাট, যেখান থেকে হাঁটা পথে রয়েছেন বড় মা। প্রথম 1 বছর এই গঙ্গা পেরিয়েই চাকরি করতে আসতেন শ্রদ্ধেয় শ্রী বঙ্কিমবাবু, কিন্তু পরবর্তীতে গঙ্গাপাড়ের এই সাদা বাড়িটি তিনি ভাড়া নিয়ে সপরিবারে প্রায় 5 বছর এই জোড়াঘাটে কাটিয়েছিলেন বলেই শোনা যায়। গঙ্গার এপার চুঁচুড়া আর ওপার নৈহাটি। ওই নৈহাটিরই কাঁঠালপাড়া গ্রামের বাসিন্দা হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাঁর ছদ্মনাম কমলাকান্ত, যাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়, যিনি জাতীয় গানের মর্যাদা পাওয়া বিখ্যাত বন্দে মাতরম গানটির সুর দিয়েছিলেন জোড়াঘাটের এই বাড়িতে বসেই। অনেকেই জানেন, আর বড় বড় করে এখানে লেখা রয়েছে সেই সব ইতিহাস। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। কিন্তু জানেন কি এই জোড়াঘাটের ইতিহাস? কেন এই ঘাট, এই জায়গা জোড়াঘাট নামে পরিচিত? সঙ্গে থাকুন, সেটাও বলবো। 1668 থেকে 1672 পর্যন্ত হুগলির ফৌজদার ছিলেন মালিক কাসেম। এখনও এনার নামে চুঁচুড়ায় মল্লিক কাসেম হাট নামে একটি জায়গাও রয়েছে। ফিরিঙ্গি জলদস্যুদের ওপর নজরদারি করার জন্য তিনি এখানে একটি দুর্গ প্রাসাদ নির্মাণ করেন, আর এই প্রাসাদেরই উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অংশে ছিল 2টো বাঁধানো ঘাট, একটা তাঁর পরিবারের জন্য আর পাশেই আর একটা সর্বসাধারণের জন্য। এই দুটো অর্থাৎ জোড়া এই স্নানের ঘাটের জন্যই পরবর্তীতে এই অঞ্চলের নাম রাখা হয় জোড়াঘাট। পরবর্তীতে মালিক কাসেমের পরে এই প্রাসাদের মালিক ছিলেন হাজি বাবা, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রাসাদেরই উত্তর দিকের অংশটি এই হাজি বাবার কাছ থেকেই ভাড়ায় নিয়েছিলেন এবং সপরিবারে এখানে 5 বছর ছিলেন। উপহার দিয়ে গেছেন রজনী, উপকথা, কৃষ্ণকান্তের উইল, সাম্য, কবিতা পুস্তক ইত্যাদির মতো বিভিন্ন উপন্যাস ও প্রবন্ধ গ্রন্থ এই বাড়িতে বসেই, যে বাড়িটি পশ্চিমবঙ্গ সরকার 1992-তে অধিগ্রহণ করে 1998-তে সংস্কার করেন। আসুন এক ঝলক দেখে নেওয়া যাক সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত এই বন্দে মাতরম ভবনের ভিতরের অংশ। এই গঙ্গাপাড়ের এই বাড়িতে বসেই শুধু রজনী, কৃষ্ণকান্তের উইল বা বন্দে মাতরম নয়, রাজসিংহ ও আনন্দমঠের মতো বিখ্যাত উপন্যাস বেরিয়েছে তাঁর কলম থেকেই। শোনা যায় নৈহাটির কাঁঠালপাড়া গ্রামের বাড়িতে বসে তিনি লিখেছিলেন এই বন্দে মাতরম গানটি, যার সুর দেওয়া হয়েছিল এই বাড়িতেই। শোনা যায় আনন্দমঠ রচনার সময় তিনি তাঁর এক বন্ধু সুগায়ক
শ্রদ্ধেয় শ্রী ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে আনেন এই বন্দে মাতরম গানটি বিশেষভাবে সুরারোপিত করার জন্য। আর এই বিশেষ কারণেই এই বাড়ি বন্দে মাতরম ভবন নামে সুপরিচিত। রয়েছে ঐতিহাসিক এই বাড়িটির প্রতিটি কোণায় ইতিহাস লেখা। আমি দেখাচ্ছি, চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এই জোড়াঘাটেই গঙ্গার পাড়ে রয়েছে শ্রী দুলালচন্দ্র মুখোপাধ্যায়, অর্থাৎ বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্র সাধক কালিকানন্দ অবধূত প্রতিষ্ঠিত এই রুদ্রচণ্ডী মঠ। কালিকানন্দ অবধূত, যিনি বৈপ্লবিক কাজের সাথেও যুক্ত ছিলেন, যাঁর বিখ্যাত রচনা উদ্ধারণপুরের ঘাট, যিনি বিকাশ রায় ও উত্তম কুমার অভিনীত মরুতীর্থ হিংলাজের জন্য প্রতিটি বাঙালির কাছে অমর হয়ে আছেন। চলুন এবার বৃদ্ধাশ্রমে ফেরা যাক। নমস্কার মাতাজি, আপনার নামটা যদি বলেন। আমার নাম সন্ন্যাসিনী অমৃতানন্দময়ী। আমি আশ্রমে যোগদান করেছিলাম বারাসাতের অন্তর্গত হৃদয়পুরে, উত্তর 24 পরগনা হৃদয়পুরে 1975 সাল এপ্রিল মাসে। 89 সাল পর্যন্ত আমি হৃদয়পুরেই ছিলাম, তখন স্কুলেও কাজ করতাম। 89 সালে আমি এখানে এসেছি, সেই 89 সাল থেকে এখনো পর্যন্ত এখানেই আছি। আচ্ছা, মানে আপনার এখানে প্রায় 35-36 বছর হয়ে গেল এখানে আছেন। আচ্ছা, এটা কতদিনের আশ্রম আর এই আশ্রমের প্রতিষ্ঠাতা কে? প্রণপন্না সংঘের এটা একটা শাখা আশ্রম। আচ্ছা, এই আশ্রমের প্রতিষ্ঠাতা তো মানে আমাদের প্রণপন্না সংঘের প্রতিষ্ঠাতা হলেন ভারত সেবাশ্রম সংঘের তদানীন্তন প্রধান সম্পাদক ছিলেন স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, আমার গুরুদেব। আচ্ছা, তিনি প্রণপন্না সংঘের প্রতিষ্ঠাতা। সেখান থেকে এই আশ্রমগুলো পরপর শাখা আশ্রম তৈরি হয়েছে। এই আশ্রমের বলতে নয়, এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাত্রী ছিলেন স্বর্গীয়া রেণু বাগচি বলে একজন। তাদের এটা সমিতি ছিল, মহিলা সমিতি ছিল। সেই মহিলা সমিতিটাই প্রণপন্না সংঘকে দান করেছে 86 সালে এটা দান করেছে। এটা তো অনেক দিনের আশ্রম, বৃদ্ধাশ্রম হয়েছে আজকের 7-8 বছর। তার আগে আমাদের এখানে ছাত্রী নিবাস ছিল। আচ্ছা, স্কুল ছিল, অনেকগুলো স্কুল ছিল। ছোট ছোট মেয়েদের নিয়ে আসতো, যে সমস্ত মেয়েদের মা নেই, বাবা নেই, বা মা চলে গেছে, বাবা চলে গেছে কোথাও, এরকম মেয়েদের নিয়ে আসতে বলে তখন আমরা ভাবলাম যে না, এখানে একটা ছাত্রী নিবাস করা দরকার। এই সমস্ত ছাত্রীদের যদি আমরা আশ্রয় না দিই তাহলে তাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই কথা ভেবে সমাজের এই মানে অবহেলিত, নিপীড়িত বলতে পারো ছাত্রীদের জন্য চিন্তা করে আমরা ছাত্রী নিবাস করলাম। তারপরে 1-2 জন করে মায়েরা আসতে লাগলো। যেরকম এই সমস্ত ছাত্রীদের সঙ্গে সঙ্গে তাদের মায়েরাও, তারা অল্প বয়সে হয়তো বিধবা হয়েছেন, তাদের থাকার জায়গা নেই, সংসারের তাদের হয়তো ঘর বাড়ি কিছুই নেই। এই সমস্ত অল্প বয়সী মেয়েরা তারাও কোথায় ভেসে যাবে। এই জন্য আমরা সেই সমস্ত মেয়েদের রাখার চিন্তা করলাম এবং রাখলাম। কিন্তু ধীরে ধীরে বয়স্ক মানুষরা আসতে লাগলো। বয়স্ক মানুষ যারা আসতে লাগলো তারাও খুবই দুঃখী। তাই দেখে আমরা ভাবলাম যে আমাদের একটা বৃদ্ধানিবাসও করা দরকার। বৃদ্ধানিবাসে খরচ অনেক,
মানুষকে দুটো খেতে পড়তে দেওয়া যায়, কিন্তু তারপরে তাদের যখন বয়স হবে, যখন অসুস্থ হবে, তখন তাদের সেবা যত্নের জন্য অনেক টাকার প্রয়োজন। সেই টাকা যোগান দেওয়া আর সংঘের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। এই জন্য ভাবলাম যে কিছু অর্থ নিয়েই আমরা মায়েদের রাখব। এই ভেবে আমরা বৃদ্ধাশ্রম করা শুরু করলাম, যার জন্য বৃদ্ধাশ্রমের জন্য আমরা ঘরও করেছি, 9খানা ঘর করেছি। সেটা হচ্ছে আমাদের 3 তলায় করা হয়েছে। এটা অসুবিধা কি, যে আমরা একটা লিফটের ব্যবস্থা করতে পারছি না বলে বয়স্ক মায়েদের সেখানে রাখার ব্যবস্থা করতে পারছি না। একটা লিফটের ব্যবস্থা হয়ে গেলে মায়েদের সেখানে রাখবো, সেখানে অনেক মায়েদের রাখতে পারবো, অন্তত 15-20 জন মাকে রাখতে পারবো। এখানে কি বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারে? না না না, শুধু বৃদ্ধারা। শুধু বৃদ্ধারা। বর্তমানে কতজন আছেন আর কতজনকে নেওয়া যাবে? আছেন এখন 12 জন মতো। 12 জন। এই 12 জন আছেন। এইদিকে তারা তো সবাই টাকা পয়সা দেননি, কিছু টাকা পয়সা দেননি। হ্যাঁ, শুনলাম একজনই দিয়েছেন, তার জন্য আলাদা ঘর দেওয়া আছে। 12 জনের মধ্যে একজন টাকা দেন, বাকি 11 জন বিনামূল্যে আছেন। বিনামূল্যে না, 2 জন আর 2 জন অল্প স্বল্প করে দেন, মাসে মাসে অল্প অল্প করে। আচ্ছা, মানে প্রায় 9 জন 10 জন বিনামূল্যে আছেন। 10 জন বিনামূল্যে আছেন। এখানে থাকতে গেলে কি নিয়ম কানুন আছে, কি ফর্মালিটি আছে? এখানে থাকতে গেলে কি 60+ হতেই হবে? না, তার কিছু তার মানে কেন, ভারত সেবাশ্রমের ক্ষেত্রে বৃদ্ধাশ্রম নয়, বানপ্রস্থ আশ্রম, 50-এর ওপর, 50 ঊর্ধ্ব। কেউ যদি 50-এর নিচে, শুধু যে বয়স বৃদ্ধা মায়েরা আছেন শুধু তাই না, যারা হয়তো সংসারে একটু অবহেলিত, তাহলে অবহেলিত কীরকম, হয়তো তাদের কিছু গণ্ডগোল আছে, মাথার কিছু গণ্ডগোল ছিল, হয়তো নার্ভের প্রবলেম আছে, খুব ডিসব্যালেন্স না, হালকা হালকা হালকা। মাতাজি, এখানে মানে কেউ যদি আসতে চায়, টাকা পয়সা দিয়েই তো সে থাকবে, তো সেখানে আপনারা কীরকম কি নেবেন ভেবেছেন? ডিপোজিট মানি কত, মান্থলি কত? ডিপোজিট না ডোনেশন? ডোনেশন। আচ্ছা, ওটা কতটা বলা যাবে অ্যামাউন্ট? ওটা আমরা হচ্ছে 3 লাখ টাকা বলেছি, 3 থেকে 3.5 বলেছি। যিনি আছেন তিনি 3.5 দিয়েছেন। আচ্ছা, কিন্তু সবাই রাজি হচ্ছে না বলে তো 3ও বলেছি। আচ্ছা, এবার যেখানে যে ঘরে হয়তো 2 জন 3 জন করে থাকতে পারবেন, তাদের একটু কম, আরও কম দেবো, 2.5 লাখ করে দেবো। আচ্ছা, এবং মাসে 6,000 করে টাকা। মাসে 6,000 ডোনেশন, 2.5 থেকে 3.5, আর হচ্ছে মাসে মাসে 6,000। আচ্ছা, যারা নতুন করে আসতে চাইছে তাদের জন্য। আর আরও একটা কথা আছে, যদি তিনি ঘরে এসি নিতে চান, তাহলে এসি খরচ তাকেই বহন করতে হবে। আচ্ছা, এসি খরচ। আপনারা মান্থলি যে 6,000 টাকা যে চার্জটা নেবেন বলছেন, তার মধ্যে কি কি ইনক্লুড করা আছে? থাকা খাওয়া? একটু অসুস্থ হলে, একটু সামান্য কিছু অসুস্থ হলে, অল্প স্বল্প অসুস্থ হলে সেই খরচটা তার মধ্যে। আর যদি বেশি কিছু হয়, হসপিটালাইজড হতে হয়, ইলেকট্রিক চার্জও তো আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আর যদি এমনি নার্সিংহোমে হসপিটালে ভর্তি হয় তাহলে তার চার্জ। বেশি কিছু হলে তার, হসপিটাল হলে আমরা দেখি ম্যানেজেবল, মানে হ্যাঁ। আচ্ছা, কিন্তু নার্সিং হোম হলে আমাদের পক্ষে সম্ভব। ঠিক। এখানে কি কোনো ডাক্তারবাবুরা বসেন নিয়মিত? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি? কেউ নিয়মিত এখানে বসেন না, কিন্তু কাছাকাছি যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, প্রয়োজন হলে ডাকলে তারা এসে দেখি, প্রয়োজন হলে ডেকে নেন। আচ্ছা মাতাজি, হঠাৎ কেউ অসুস্থ হলে কি করেন আপনারা? আমরা হসপিটালে নিয়ে যাই, ডাক্তারবাবুকে ডাকি প্রথমে। ডাক্তারবাবু যদি বলেন না, একে হসপিটালে নেওয়া দরকার, তাহলে আমরা হসপিটালে। মাসে বা বছরে এই প্রণব কন্যা সংঘের কোনো বিশেষ অনুষ্ঠান? বাৎসরিক অনুষ্ঠান, বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজো, যেটা কিছুদিন আগে হলো। তখন 7 দিন ধরে অনুষ্ঠান হয়। 7 দিন? আমি 4 দিন শুনেছিলাম। না না, 7 দিন। 7 দিন। তাছাড়া গুরু মহারাজের জন্মদিন, অর্থাৎ স্বামী প্রণবানন্দজির জন্মদিন মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায়ও 2-3 দিন ধরে অনুষ্ঠান। আর তাছাড়াও গুরু পূর্ণিমা। মাতাজি, এখানকার সাথে কোনো যোগাযোগের নাম্বার যেটা ভিডিওতে দেওয়া যাবে? একটা ফিক্সড টাইম আমি বলে দেবো, সেই টাইমের মধ্যে যদি কেউ যোগাযোগ করে তাহলে ঠিক আছে। তাহলে দয়া করে যদি নাম্বারটা বলেন। 91230635 635 ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সকাল 8টা থেকে 11টার মধ্যে ফোন করতে। সকাল 8টা থেকে 11টার মধ্যে। কেউ যদি এখানে আসতে চায়, পথ নির্দেশ, সে হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে? হাওড়া থেকে এলে সুবিধা হবে যদি হুগলি স্টেশনে নামে। হুগলি স্টেশনে নেমে ওখান থেকে কোনো অটো করে, অটো রিজার্ভ করে আসতে পারে, বা টোটো করে বলবে যে জোড়াঘাট প্রণব কন্যা সংঘ যাবো। জোড়াঘাট? জোড়াঘাট, আচ্ছা, প্রণব কন্যা সংঘ যাবো, এটাই সুবিধা। এক টোটো বা এক অটোতে চলে আসবে।
আচ্ছা চুঁচুড়া স্টেশন থেকেও নেমে ওখান থেকেও অটো রিজার্ভ করেও আসতে পারবে বা টোটো রিজার্ভ করেও আসতে পারবে, যে জোড়াঘাট প্রণকন্যার সঙ্গে আচ্ছা, যাবো। তবে হুগলি স্টেশন থেকে কাছে। কেউ যদি মাতাজি গঙ্গা পেরিয়ে আসতে চায়, গঙ্গা পেরিয়ে আসতে চাইলে নৈহাটিতে নামবে, নৈহাটি থেকে লঞ্চঘাট আসবে, আচ্ছা। লঞ্চ পেরিয়ে এপাশে যে কোনো রিক্সা আছে, হ্যাঁ। টোটো আছে, হ্যাঁ। বলবে যে জোড়াঘাট প্রণকন্যার সঙ্গে হ্যাঁ, যাবো। আপনার এই চুঁচুড়া ফেরিঘাট থেকে এটা তো মাত্র 1 একদম কিলোমিটার, কাছে, 1 কিলোমিটার একদম কাছে। আবার আরেকটা যে নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল আসার ট্রেনে, ব্যান্ডেলে আসার ট্রেনে এসে হুগলিঘাট স্টেশনে নামবে, হুগলিঘাট স্টেশনে নেমে ওখান থেকে নিচে নেমে এসে যে কোনো টোটোকে বলবে যে জোড়াঘাট প্রণকন্যার সঙ্গে যাবে। আচ্ছা, আমার ভিডিও দেখে অনেকেই বিভিন্ন ধর্মস্থানে আশ্রমে সাহায্য করতে চায়, তো তারা যদি সাহায্য করতে চায় কিভাবে করবে, কার সাথে যোগাযোগ করবে, কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে, যদি কোনো ব্যাংক ডিটেলস থাকে দিতে পারেন। ফোন নম্বরটা আমি দিলাম, আচ্ছা, এই ফোন নম্বরে যোগাযোগ করবে। এবার ব্যাংক ডিটেলস দিতে হোক কিছু দিতে হোক, তখন আমার সঙ্গে যোগাযোগ করলে আপনি বলে দেবেন। আমি বলে দেব। আপনারা আর কি কি জনসেবামূলক কাজ করেন? আমরা যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগে সেখানে আমরা যাই, সেখানে কিছু সাহায্য করি, চাল ডাল মুড়ি এই সমস্ত বিস্কুট এসব দিয়ে, তারপর জামা কাপড় কম্বল এগুলো আমরা সবসময় বিতরণ করি। এই জায়গার কাছাকাছি আর কোনো দর্শনীয় স্থান? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে আছে, হ্যাঁ, হ্যাঁ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বন্দে মাতরম গান রচনা করেছিলেন এই জোড়াঘাটে বসে, এবং ওখানে বঙ্কিম ভবন এবং বঙ্কিমচন্দ্রের স্ট্যাচুও রয়েছে। আর ওই জোড়াঘাটেও কালী কিঙ্কর অবধূতের বাড়ি। মাতাজি, এখানে তো পুরোপুরি নিরামিষ, পুরো নিরামিষ, পেঁয়াজ রসুনও চলে না? না। আচ্ছা, খাবার কোনো নির্দিষ্ট লিস্ট আছে? সকালবেলা হয়তো কোনো একটা তরকারি, রুটি তরকারি হলো, মেয়েদের জন্য ভাত হলো, তাদের সঙ্গে আলু সিদ্ধ ডাল এই সমস্ত থাকে। তারপর দুপুরবেলা 2টো তরকারি, ভাত ডাল। তারপরে বেশিরভাগ সময় সপ্তাহে 1-2 দিন তো কেউ না কেউ খাওয়ায়, তখন 2-3টে তরকারি, ভাজা ডাল, চাটনি, পায়েস, মিষ্টি দই ইত্যাদি। আপনাদের যে ঘরগুলো রয়েছে সেখানে সিঙ্গেল রুম, ডাবল রুম আছে, ডাবল বেডরুম এরকম রয়েছে, ডরমিটরি আছে, 3জন থাকতে পারবে, থাকতেও পারবে আছে। আচ্ছা, এখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকার কোনো বন্দোবস্ত না, সেরকম কোনো ব্যাপার তারা নেই? হচ্ছে যারা গেস্ট আছে, গেস্টরা থাকতে পারে, কিন্তু বৃদ্ধাদের থাকার জন্য আমরা সাধারণত করিনি, করা হয়নি। ছেলেদের থাকার কোনো। এখানে গেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউস আছে, কেউ যদি 2-4 দিন থাকতে চায় থাকতে পারবে? হ্যাঁ, 2-3 সেক্ষেত্রে কি নিয়ম আছে? সেক্ষেত্রে নিয়ম বলতে আপনাকে কয়েকদিন আগে ফোন করতে হবে? আবার ফোন করে জানাতে হবে, কয়দিন থাকবেন সেটা জানাতে হবে। আচ্ছা, তার জন্য কোনো চার্জ আমরা বলি না, তারা যার তাদের ইচ্ছায় যেটা ডোনেশন করেন আমরা তো দিই। আচ্ছা, ছাত্রীনিবাসে যে সমস্ত ছাত্রীরা থাকে তারা এখানে থেকে কি পড়াশোনা করে? কত দূর পর্যন্ত পড়াশোনা তারা করতে পারবে? তারা যদি ভালো মতো থাকে তাদেরকে এখানে, এর আগের ছাত্রীরা MA AA করে গেছে আমার এখানে। ও আচ্ছা, করে তারা গিয়ে এখন অন্য জায়গায় চাকরি করছে। আচ্ছা, তারা কি টাকা পয়সা না দিয়ে থাকে? না, টাকা পয়সা দিয়েছিল না। আচ্ছা, তারা কি সম্পূর্ণ বিনা পয়সায়? সম্পূর্ণ বিনা পয়সায়। এখন যদি কেউ আসতে চায়? এখন যে সমস্ত ছাত্রীরা আছে অনেকেই বিনা পয়সায় আছে, অনেকেই বিনা পয়সায় আর আছে। কেউ সামান্য কিছু দেয়, সামান্য কিছু দেয়, মানে কোচিং খরচটা শুধু। ওদেরকে এখন টোটো করে স্কুলে পাঠাতে হয়, সেই যাতায়াত ভাড়াটুকুও কেউ দেয় না। বুঝতে পেরেছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বা সমাজকে আপনার যদি মেসেজ কিছু দেওয়ার থাকে দিতে পারেন। এই যে ছেলেরা বাবা মাকে দেখছে না, ছেলেদের কিন্তু ঋণটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কেননা তাদের বোঝা বাড়ছে, তারা ভাববে না যে বাবা মাকে আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা হালকা হলাম না। মোটামুটি আমি দেখছি যে আমার কাছে যে সমস্ত মায়েরা এসেছে আছে, তারাও তাদের এরকম ছেলে মেয়েদের মানুষ করেছে, অথচ তারা যখন এস্টাবলিশড হয়ে গেছে তখন মাকে বের করে দিয়েছে বাড়িতে। এরকমও হয়েছে যে সে আত্মহত্যা করবে, এরকম করেছে। তারপরে যখন তারা এখানে জায়গা পেয়েছে তখন তারা বলছে না, আমি ভালো জায়গায় আছি, ভালো আছি। তো ছেলে মেয়েদের উচিত না, কেননা তারাও একদিন এরকম বৃদ্ধ হবে। তুমি যেমন ব্যবহার করবে, যেমন সবার সঙ্গে ব্যবহার করে চলবে, ঠিক তোমার ছেলেমেয়েরাও তোমার সঙ্গে তেমন ব্যবহার করবে। সুতরাং তোমাকে আদর্শবান হতে হবে, তোমাকে
পিতামাতার স্নেহ যত্ন করতে হবে। আমরা সবসময় বলি, ছেলেরা এলেই তো আমরা বলি, দেখো বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিও না। যদি কারোর কেউ না থাকে তখন তারা এলো, সেটা ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে সব থাকতে থাকতে, তাদের অর্থ থাকতে থাকতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেবে, সেটা ঠিক না, কাম্য না, সেটা ঠিক না। ঠিক ঠিক আছে মাতাজি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। আর আমি আশা করব আমার দর্শক বন্ধুরা এই ভিডিও দেখে আপনার আশ্রমে তাদের যতটা সম্ভব তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যাতে এই আশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা এবং বাচ্চারা আরও ভালো থাকতে পারে। নমস্কার, ভালো থাকবেন। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক। নমস্কার মাতাজি। কি নাম আপনার? আমার নাম অঞ্জনা সাঁতরা। অঞ্জনা সাঁতরা, কোথায় বাড়ি? আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপে। বহু বছর পূর্বে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি এইখানেই থাকি। আচ্ছা, কতদিন আছেন? বছর 25 হলো। 25 বছর। 25 বছর আমার হাজব্যান্ড মারা গেছেন, তারপর থেকে। আচ্ছা, বাড়ির কেউ খোঁজ খবর রাখে না। কেমন আছেন এখানে? খুবই ভালো আছি। এখানকার পরিবেশ, মাতাজিদের ব্যবহার কেমন লাগে? খুবই ভালো। এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? হ্যাঁ, ভালো। আচ্ছা, তবে সবই নিরামিষ, আমাদের ভালোই লাগে। এখানে যে আপনি আছেন, কোনো রকম টাকা পয়সা কি দেন? না, আমার আসলে ক্ষমতাও নেই। আচ্ছা, আপনি পুরোপুরি বিনামূল্যে, মানে ফ্রি অফ কস্টে আছেন? নিজের যতটুকু ক্ষমতা কাজ করি, না করলেও কিছু না, একটু হালকা কুটনো কুটে দিলাম, একটু ঠাকুরের কাজ করলাম। আচ্ছা, মানে আপনার ইচ্ছে মতো? ইচ্ছে মতো, এরা কোনো চাপ দেয় না। বুঝতে পেরেছি। এমনি আপনার এখানকার পরিবেশ ভালো লাগে, তাই তো? খুবই ভালো লাগে। ঠিক আছে, তাহলে এত বছর তো কাটাতেই পারতাম। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি 25 বছর আছেন মানে ঠিক। ঠিক আছে, খুব ভালো থাকুন। আচ্ছা, ভালো থাকুন। নমস্কার। আচ্ছা, নমস্কার। নমস্কার মাতাজি। নমস্কার। আপনার নামটা আরেকবার? আমার নাম লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস, কোথায় বাড়ি? উত্তরপাড়া। মানে বালি হ্যাঁ, উত্তরপাড়া? বালি উত্তরপাড়া। কতদিন আছেন এখানে? আমি 11 মাস এসেছি। 11 মাস, প্রায় 1 বছর। কেমন আছেন? খুব ভালো, বললাম না, তুলনা হয় না, এত ভালো আছি। এখানকার খোঁজ পেলেন কিভাবে? আমার গুরু বোনের সঙ্গে, বড় মায়ের সঙ্গে সম্পর্ক ছিল, মানে আমার গুরু বোনই বড় মাকে বলে ঠিক করে দিয়েছে। আচ্ছা, আর আপনার কি মনে হয় বাড়ির থেকে এখানে ভালো আছেন? ভীষণ ভালো, বাড়ির থেকে তো মানে তুলনা হয় না, বলছি না, এখান থেকে যেতে ইচ্ছাই মানে যাবো না তো বটেই, এখানেই শেষ, মাকে বলেই ঢুকেছি। আচ্ছা, এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, সব ভালো। মাতাজিদের ব্যবহার সব ভালো। সব ভালো। এখানে যে আপনি আছেন, মাসে মাসে কিছু কি দেন? না, ক্ষমতা নেই। সম্পূর্ণ বিনা পয়সায় আছেন, তাই তো? বিনামূল্যে। পারিশ্রমিক করে রান্না বান্না করি। বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকুন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। নমস্কার। বিরাট উৎসব হয়। নমস্কার মাতাজি, আপনার নামটা আরেকবার? ভারতী সিনহা। ভারতী সেন। সিনহা। ভারতী সিনহা, আচ্ছা, সিংহ, কোথায়? বাংলা টাইটেল সিংহ। তো আপনার বাড়ি কোথায়? জগন্নাথের বাবুগঞ্জ বলুন। আচ্ছা, কতদিন আছেন এখানে? 5 বছর। 5 বছর। কেমন আছেন? ভালোই আছে, আরতি জলতি হয় তো আশ্রমে। আচ্ছা, ঠাকুর দেবতা এখন ভালো লাগে। 5 বছরে এখানে কি কি অনুষ্ঠান দেখেছেন? নাচ গান, নাটক টাটক হয়। এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? নাটক ভালোই লাগে। পরিবেশ কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নমস্কার। নমস্কার। তোদেরকে 2-1 কথা জিজ্ঞেস করি? ঠিক আছে। কি নাম তোর? আমার নাম লাবণী হেমব্রম। লাবণী হেমব্রম, আচ্ছা, কোথায় বাড়ি? মেমারিতে। মেমারি, বর্ধমান মেমারি? আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে, দিদি আছে। এখানে কত বছর আছিস? এখানে 9 বছর হলো। 9 বছর। আচ্ছা, কিসে পড়িস এখন? এখন ক্লাস 9-এই পড়ি। ক্লাস 9-এ? আচ্ছা, মানে একদম শুরু থেকেই আছিস, তাই তো? তাদের স্কুল কোথায়, এর ভিতরেই? হ্যাঁ, না, বাইরে স্কুলে যাই, চুচড়া রবীন্দ্র শিক্ষায়তন গার্লস হাই স্কুলে পড়ি আমি। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি করিস? আমরা নাচ করি, গান করি, ড্রয়িং করি। ড্রয়িং করিস, আচ্ছা। বাড়ি থেকে কেউ খোঁজ খবর রাখে, আসে কেউ? মাসে মাসে গার্জিয়ান ডেট করতে আসে। আসে, তাই তো? আচ্ছা, এখানে ভালো আছিস তো? খুবই ভালো আছি। এখানকারই যে ছাত্রী নিবাস আছে সেখানে থাকিস, তাই তো? আচ্ছা, 9-এ পড়িস, তবুও ভবিষ্যতের জন্য কোনো চিন্তা ভাবনা আছে যে বড় হয়ে এটা হব? আমি বড় হয়ে ডক্টর হব। বড় হয়ে ডক্টর হব। ঠিক আছে, ভালো থাকিস, তোর আশা পূর্ণ হোক। ঠিক আছে, ভালো থাক। কি নাম তোর? আমার নাম সোনালী মুন্ডা। সোনালী মুন্ডা।
মুন্ডা, আচ্ছা কোথায় বাড়ি? দেবীপুর, লাগছে? বর্ধমান লাইনে। বর্ধমান লাইনে, আচ্ছা কত বছর আছিস এখানে? 10 বছর। 10 বছর, সব 9-10 বছর করে, অনেক দিন ধরে ছাত্রীনিবাসে থাকিস তাই তো? এখানকার খাওয়া দাওয়া পরিবেশ ভালো লাগে? খুবই ভালো। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। বড় হয়ে কি হবার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আমি ডাক্তার হব। আচ্ছা পড়াশোনা কি ভালো করে করিস? ডাক্তার হওয়ার জন্য ভালো করে পড়াশোনা লাগে, হ্যাঁ, সেটা কি করি। করিস? মন দিয়ে করিস তাই তো? ঠিক আছে, তোর আশা পূর্ণ হোক, ভালো থাকিস। কি নাম? বর্ষা হালদার। বর্ষা হালদার, আচ্ছা কোথায় বাড়ি? আমার বাড়ি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, অনেক দূর। কিসে পড়িস? এখন আমি 7-এ পড়ি। 7-এ। কত বছর আছিস? এখানে 7 বছর। ও আচ্ছা, যে 9-এ পড়ে 9 বছর, 7-এ পড়ে 7 বছর, সব মানে শুরু থেকে শুরু করেছিস তাই তো? আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে। মা আছে, বাবা আছে। যোগাযোগ রাখে? আসে তাই তো? আচ্ছা, এখানকার এমনি পরিবেশ কেমন লাগে? ভালো। বড় হয়ে কি হবার ইচ্ছা? পুলিশ। পুলিশ, আচ্ছা। এখানে যে অনুষ্ঠানগুলো হয় এনজয় করিস, ভালো লাগে, পার্টিসিপেট করিস? পড়াশোনা ছাড়া আর কি কি করিস? নাচ করি, গান করি। ঠিক আছে, খুব ভালো থাকিস, কথা বলে ভালো লাগলো। কি নাম তোর? সুপর্ণা টুডু। সুপর্ণা টুডু, কোথায় বাড়ি? পান্ডুয়া। পান্ডুয়া, আচ্ছা কত বছর আছিস? আমি 5 বছর, এখন 10-এ পড়ি। এখন 10-এ পড়িস, আচ্ছা। বাড়ির কেউ খোঁজ খবর রাখে, আসে? মাসে মাসে আসে তাই তো? এখান থেকে কাছাকাছি কোথাও ঘুরতে গেছিস? আচ্ছা। দীঘা গেছি। দীঘা গেছিস এখান থেকে? এখানকার মাতাজিদের কেমন লাগে, ভালো লাগে? খুবই ভালো লাগে। বড় হয়ে কি হবার ইচ্ছা আছে? আমারও পুলিশ। তোরও পুলিশ, আচ্ছা। পুলিশই হতে চাইছিস কেন? ছোট থেকে এটা মানে dream পুলিশদের ছিল। জবটাকে কি খুব হ্যাঁ, ভালো লাগে তাই তো? ভালো লাগে, ভালো হ্যাঁ। লাগে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাক। কি নাম তোর? ঈশা মণ্ডল। ঈশা মণ্ডল। ঈশা মণ্ডল, কোথায় বাড়ি? বারাসাত। কত বছর আছিস? 5 বছর। কিসে পড়িস? 8-এ। আচ্ছা, বাড়ির কেউ খোঁজ খবর রাখে, আসে? আর এখানকার পরিবেশ কেমন লাগে? খুব ভালো। এখানকার মাতাজিদের কেমন লাগে? ভালো। কোথাকার স্কুলে পড়িস? এখানকার কাছাকাছি স্কুলে নাকি ভিতরের স্কুল? কাছাকাছি স্কুলে। এখানে যে ঠাকুমারা আছে তাদের কেমন লাগে? ভালো। ভালো লাগে। বকাঝকা করে? দুষ্টুমি করলে বা দুষ্টুমি করলে বকে, সে তো বকবেই, স্বাভাবিক, বাড়িতেও তো বকে। আচ্ছা ঠিক আছে, তোদের আর বিরক্ত করব না, পড়াশোনা কর, বিশ্রাম নে, খাওয়া দাওয়া কর, ভালো থাকিস। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তোর কি হওয়ার ইচ্ছা? ডান্সার। ডান্সার, বাহ খুব ভালো, অন্যরকম শুনলাম, ভালো। হঠাৎ করে ডান্সার কেন? আমার নাচ করতে খুব ভালো লাগে। তুই নাচিস? হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর কি কি করিস? গান করি, নাচ করি। গান করিস, নাচ করিস, নাচ করতে ভালো লাগে তাই তো? কোনো কি নাচের পরীক্ষা টরীক্ষা দিচ্ছিস? না, এখন দিচ্ছি না, এমনি নাচ শিখি। এমনি নাচ শিখিস তাই তো? ঠিক আছে, বড় হয়ে ভালো ডান্সার হ, তোর মনোকামনা পূর্ণ হোক। ঠিক আছে, ভালো থাক। প্রসাদী অন্ন, ভাত, আলু কুমড়ো, মশালা কুঁদরি, আলু ভাজা, আমডাল এবং আইসক্রিম। পেট ভরে খেয়ে এবার বাড়ি ফেরার পালা। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।